রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই এটিভি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে। তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্য বাসর। যখন আমার দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন তিনি দুঃখ ভোলান, তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন তিনি পৌঁছে দেন, তিনি রবীন্দ্রনাথ। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের সাহিত্য বাসর অনুষ্ঠান। আজকের সাহিত্য বাসর অনুষ্ঠান নিঃসন্দেহে একটু অন্যরকম, কারণ মাসটা চলছে বৈশাখ মাস, আর বৈশাখ মাস মানেই বাঙালির প্রিয় মাস। বৈশাখ মাস মানেই কবিগুরুর মাস, বৈশাখ মাস মানেই রবির মাস, বৈশাখ মাস মানেই রবীন্দ্রনাথের মাস। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে এসছে কবি, সবার চেনা কবি এবং সবার প্রিয় কবি, কবি সঞ্জীব দে। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমাদের এই টিভির সাথে যারা যুক্ত এবং আপনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সবাইকে আমার তরফ থেকে শ্রদ্ধা, নমস্কার এবং ভালোবাসা জানাচ্ছি। সঞ্জীব দা, রবীন্দ্রনাথ মানেই বাঙালির নিত্য জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা আনন্দ উৎসবে, পুজো পার্বণে, চিন্তায় চেতনায় কিংবা আমরা নিঃসঙ্গতায়, সমগ্রতায়, সর্বত্রই আমরা রবীন্দ্রনাথের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাই। তিনি আমাদের প্রাণের কবি, আমাদের প্রকৃতির কবি, তিনি ভালোবাসার কবি, সর্বোপরি তিনি মানবতার কবি। এক কথায় রবীন্দ্রনাথ মানেই যেন একটা ঘোর। আমরা কবিগুরুকে আমরা চিনেছি, জেনেছি ছোটবেলা থেকেই, তার কবিতা পাঠ করে, তার ভিন্ন ভিন্ন ধর্মী গান শুনে। রবীন্দ্রনাথের কবিতা মানেই মনে হয় যেন আমার জন্যই লেখা, প্রত্যেকেই ভাবে আমার জন্যই লেখা। কাজেই রবীন্দ্রনাথ প্রত্যেকের কাছে মনে হয় চিরনবীন, চিরসবুজ। কবিগুরু তাই বোধহয় আজও আমাদের নিত্য জীবনে প্রাসঙ্গিক। আপনার কি মনে হয়? আমি যেহেতু 25শে বৈশাখ নিয়েই অনুষ্ঠান বা রবি ঠাকুরের জন্মদিন নিয়ে অনুষ্ঠান, আমি প্রথমে শুরু করতে চাই কবি সুকান্ত ভট্টাচার্যের রবি ঠাকুরকে নিয়ে লেখা একটা কবিতা দিয়ে আমি শুরু করব, আপনাকে বলবো আপনার সব কথা। 25শে বৈশাখের উদ্দেশ্যে সুকান্ত ভট্টাচার্য। আমার প্রার্থনা শুনো 25শে বৈশাখ, আরেকবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক, পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙ্গে যাবে রুদ্ধশ্বাস, নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা। আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেকের রচনা, পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা। আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ, দস্যুতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনের, ধৈর্যের বাঁধন যার ভাঙ্গে দুঃশাসনের আঘাত, যন্ত্রণায় রুদ্ধবাগ যে যন্ত্রণা সহায়হীনের, বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা, মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরদার, ধ্বংসের প্রান্তরে বসে আনে ধীর অনাহত আশা, তার জন্ম অনিবার্য, তাকে ফিরে পাবই আবার। তার এই কবিতার একটা অংশ দিয়ে আমি আপনাকে বলতে চাই, রবীন্দ্রনাথ পৃথিবীর যতদিন দুর্দশা থাকবে, যতদিন ধন বৈষম্য থাকবে এবং যতদিন মানুষের মধ্যে হাহাকার থাকবে, দারিদ্রতা থাকবে, ততদিন রবীন্দ্রনাথ আমাদের মাঝে এবং সবার মাঝে বেঁচে থাকবেন। এবং পৃথিবী যতদিন থাকবে, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের বিশাল যে সৃজনশীল কর্মকাণ্ড, এগুলি মানুষের মাঝেই বেঁচে থাকবেন। কারণ আমাদের ছোটবেলা থেকে একজন মানুষের একদম মৃত্যু পর্যন্ত বিভিন্ন ঝড় ঝঞ্ঝা থাকে মানুষের জীবনে। প্রত্যেকটা
জীবনের প্রত্যেকটা ক্ষণে আমরা রবীন্দ্রনাথকে দিয়েই বেঁচে থাকি। একদম। কারণ যখন আমরা যখন প্রচণ্ড দুঃখে থাকি তখন আমরা রবীন্দ্রনাথের গান শুনি, এবং আমরা যখন আনন্দে থাকি তখনও রবীন্দ্রনাথের গান শুনি। যখন আমরা দুঃখে থাকি তখন আমরা শুনি যে বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, মানে আমরা ওনাকেই আশ্রয় করে থাকি। এবং সুখ দুঃখে আনন্দে প্রতিবাদে সমস্ত জায়গায় রবীন্দ্রনাথের উপস্থিতি আমাদের জীবনে। এবং আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সঞ্চয়িতা যদি থাকে তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা দুঃখের সময়, প্রত্যেকটা বিপদে আমরা তার সৃষ্টিশীল যেসব চেতনা আছে সেগুলি থেকে আমরা জীবনকে নতুনভাবে চিনতে শিখতে পারি। তোমার তো মৃত্যু নেই, তোমার তো শুধুই জন্মদিন। বিপন্ন অন্যের কাছে, শীর্ণ প্রেমের কাছে আমাদের জন্মগত ঋণ। সত্যি 25শে বৈশাখ যেমন আমরা আনন্দে মেতে উঠি, তেমনি 22শে শ্রাবণও বাঙালির যেন একটা উৎসব। আমরা কিন্তু মৃত্যুদিন ভেবে আমরা কিন্তু দুঃখ করি না, তখনও সেই এরকমই অনুষ্ঠান, নানা কবিতা, গান, তারপর নাটক, নানা কিছুতে ওনাকে স্মরণ করি। রবীন্দ্রনাথের তো আর মৃত্যু নেই। উনি পৃথিবীর সমস্ত জায়গায়, যেমন আমরা বাঙালি সমাজ যারা সবসময় প্রান্তে ছিলেন, রবীন্দ্রনাথ কেউ প্রান্তের লোক নয়, রবীন্দ্রনাথ সবসময় কেন্দ্রেই ছিলেন বাংলা সাহিত্যে। রবীন্দ্রনাথ সবসময় এবং চিরকালীন উনি কেন্দ্রেরই মানুষ। এবং তার বিশাল যে কর্মকাণ্ড, চিত্রে, নাটকে এবং গানে, প্রবন্ধে এবং সব জায়গায় রবীন্দ্রনাথের কোথায় তার স্থান নেই, কোথায় তার দৃষ্টি নেই। এবং আমরা জানি যে ভারতীয় দর্শন যেখানে 4টা পুরুষত্বকে স্বীকার করে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, রবীন্দ্রনাথ এই ধর্ম বলতে তো সকলকে ধারণ করে রাখা, মনকে ধরে রাখা। এই রবীন্দ্রনাথ পৃথিবীর সমস্ত যে চিন্তা চেতনা এবং তার মধ্যে মানুষের যে রুচি বোধ আছে, এই রুচি বোধের সাথে রবীন্দ্রনাথ তার নৈতিকতাকে রুচি বোধের সাথে মিশিয়ে দিয়েছেন। এবং তার প্রত্যেকটা সৃজন কাজেই দেখবেন একটা মানবতা বোধ এবং একটা নৈতিকতা বোধ সবসময় তাড়িত করে। এবং সেই তাড়নায় রবীন্দ্রনাথ মানে ধারণ করেছেন, কি ধারণ করেছেন? সত্য এবং সুন্দরকে ধারণ করেছেন। এবং তিনি এই বিচ্ছিন্নতাবাদ, যে বিচ্ছিন্ন ঘটনাগুলিকে তিনি সবসময় একটা সমগ্রতার দিকে নেওয়ার চেষ্টা করেছেন। এবং সেই সমগ্র হচ্ছে বিশ্ব মানবতার কথা তিনি বারবার বলেছেন। সেই বিচ্ছিন্ন থেকে মানুষ বিশ্ব মানবতার দিকে এগিয়ে যাবে। এবং তার সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে সবসময় তিনি সেই মানবতা বোধের কথাই মানুষকে শেখানোর চেষ্টা করেছেন। আমি বলবো যে যেমন পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে তিনি কিন্তু ব্রিটিশের দেওয়া নাইটহুড উপাধিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এটাই তো তার দেশপ্রেম বা চরিত্রের দৃঢ়তা আমরা প্রমাণ পাই। হ্যাঁ, এটাতে আরেকটা জিনিস, যেমন রবীন্দ্রনাথ যে তার নৈতিকতা যে সেখানে কাজ করেছিল, এবং নৈতিকতা যে মানে রুচির চরম বোধ যেটা সেখানে কাজ করেছিল, যে কারণেই তিনি ব্রিটিশের দেওয়া নাইটবাদী তিনি ত্যাগ করেছিলেন। কারণ সেখানে যে একটা বিভৎস হত্যাকাণ্ড, 10,000 মানুষ মারা গেছে। এবং সেখানে নয়, আমরা দেখেছি তার পল্লী সমাজ বলুন বা বিভিন্ন প্রবন্ধ উপন্যাসে আমরা দেখেছি একবার ওই বিহারে ভূমিকম্প হয়েছিল, সম্ভবত 1934 সাল। ওই সময় এই ভূমিকম্পে প্রচুর মানুষ মারা গেছে বিহারে। তখন গান্ধীজি একটা কথা বলেছিলেন যে অস্পৃশ্যতার পাপের কারণে ঈশ্বর তাদের শাস্তি দিয়েছেন। রবীন্দ্রনাথ কিন্তু তখন চুপ করে বসে সমালোচনা করেছিলেন গান্ধীজির। তিনি বলেছিলেন যে একই ঈশ্বর যারা পাপ করেছিলেন তাদেরও শাস্তি দিয়েছেন, একই ঈশ্বর আবার যারা নিষ্পাপ তাদেরও শাস্তি দিয়েছেন। গান্ধীজি সেই ঈশ্বরের প্রচার করেছেন, এটা সমালোচনা করেছিলেন তখন রবীন্দ্রনাথ কিন্তু যেখানে অন্যায় দেখেছেন, যেখানে প্রতিবাদ করেছেন, বৈষম্য দেখেছেন, সেখানে কিন্তু রবীন্দ্রনাথ বসে থাকেন এবং তার প্রতিবাদ করেছেন। আমরা আফ্রিকা কবিতায় দেখেছি, আফ্রিকা কবিতা যদিও অমিয় চক্রবর্তী অনুরোধ করেছিলেন যে আফ্রিকা কবিতা মানে ইউরোপের বিভিন্ন শোষণ বঞ্চনা নিয়ে তার একটা কবিতা লেখার জন্য অনুরোধ করেছিলেন। তখন রবীন্দ্রনাথ সেই আফ্রিকা কবিতা আমরা পেয়েছি, এবং এই আফ্রিকা কবিতাতে ইউরোপের বা আফ্রিকার মানুষের বঞ্চনা এবং তাদের অত্যাচার লাঞ্ছনার কথাই এই কবিতাতে বারবার উঠে এসেছে।
সঞ্জীবদা, আমি বলবো যে তিনি যে গরিব দরদি ছিলেন, গরিবের দুঃখ কষ্টে তার প্রাণ কেঁদে উঠত, সেটা আমরা প্রমাণ পেয়েছি উনি যখন নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কারের অর্থ দিয়ে তিনি শাহজাদপুরে কৃষি ব্যাংক করেছিলেন, গরিব কৃষকরা যাতে লোন নিতে পারে। তো তাতে করে আমরা প্রমাণ পাই যে গরিবের দুঃখে তার প্রাণ কেঁদে উঠত। শুধু সেখানে না, যেমন সেই টাকা দিয়ে তিনি দাঁত চিকিৎসালয় করেছিলেন। আমরা দেখেছি এর আগে যে মহামারী হয়েছিল, প্লেগ মহামারী, তারপরে বসন্ত, এরকম যেসব মহামারী হয়েছিল, রবীন্দ্রনাথ কিন্তু তখন রবীন্দ্রনাথ হোমিও চিকিৎসাও নিজে বাড়িঘরে করতেন কিন্তু, এবং নিজে বনাজি ওষুধগুলি তৈরি করে ওই সময় পঞ্চতিক্ত একটা ওষুধ তৈরি করেছিলেন। যখন নিজের ছেলে মারা গেছেন বসন্তে এবং প্লেগে তার পরিবারের লোক মারা গেছে, তিনি ওই সময় সে সময় তিনি সমস্ত 5টা তিক্ত একসাথে করে তার নাম দিয়েছিলেন পঞ্চতিক্ত। এবং সেই পঞ্চতিক্ত ওষুধ দিয়ে যারা মহামারী কলেরায় গ্রাম ছেড়ে পালাচ্ছেন, তখন তাদের অভয় দেওয়ার জন্য তিনি কিন্তু চিকিৎসকদের নিয়ে তার আশেপাশে, শান্তিনিকেতনের আশেপাশে গ্রামগুলিতে গেছেন এবং তাদের পঞ্চতিক্ত ওষুধ সবাইকে দিয়েছিলেন। এবং যারা ওই ওষুধটা খেয়েছিলেন তখন ওই সময়, তাদের কিন্তু কারোরই বসন্ত কলেরা এগুলি হয়নি। এবং তিনি এইভাবে মানে সাধারণ মানুষকে এবং জনসাধারণকে কিভাবে তার থেকে মুক্তি দেওয়া যায়, তাদের কীভাবে অভয় দেওয়া যায়, তিনি শুধু কবিতা লেখেননি, তিনি রাস্তায় নেমেছেন, তিনি গ্রামে ছুটেছেন, তিনি সাধারণ মানুষের কাছে গেছেন। অতএব রবীন্দ্রনাথ শুধু ঘরে বসে লিখেছেন তা নয়, রবীন্দ্রনাথ যেমন প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন, তেমনি আবার গ্রামে ছুটেছেন, সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় তিনি ছুটে গেছেন। এবং তার কর্মকাণ্ড শুধু লেখার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এবং তিনি তো আপনি বলেছিলেন যে কৃষি ব্যাংক করেছে এবং দাতব্য চিকিৎসালয় করেছেন, তা এখনো আছে বিভিন্ন জায়গায় দাতব্য চিকিৎসালয়। এবং তা কিন্তু তিনি নিজের চেষ্টা করেছেন, নিজের চেষ্টা। এবং তিনি একদিকে যেমন রাষ্ট্রযন্ত্রকে নতুন নতুন চিন্তা খোরাক জুগিয়েছেন, আবার তিনি নিজে তা করে দেখানোর চেষ্টা করেছেন। তিনি দেখেছেন যে পৃথিবীর এই হাহাকার, মানে সমস্ত ঘটনার অস্থিরতার মূল কারণ হচ্ছে আর্থসামাজিক বৈষম্য। এবং তিনি বারবার দেখানোর চেষ্টা করেছেন এই আর্থসামাজিক বৈষম্য দুইটা কারণ। একটা হচ্ছে পৃথিবী দুইটা মানে দেশে বিভক্ত, আমরা একই দেশে আছি কিন্তু আমাদের দেশ এক নয়। তিনি সেটা লিখেছিলেন পল্লী সমাজে তিনি তার এই লেখাটি আছে যে আমরা একই দেশে আছি কিন্তু আমাদের দেশ একটা নয়। কারণ হচ্ছে আমরা দুইটা দেশে বিভক্ত, একটা ধনী শ্রেণীর দেশ আর একটা হচ্ছে গরিবের দেশ। তো তিনি একটা জায়গায় লিখেছিলেন, স্বদেশী সমাজে লিখেছিলেন যে আমাদের এর থেকে উত্তরণ করতে হলে যখন মানুষ প্রচণ্ড বিচ্ছিন্নতায়, মানুষ তার পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখন সেখানে একটা বিপ্লব ছাড়া সেখানে সমন্বয় হয় না। এবং যখন বিপ্লব ঘটে, এটা সব ক্ষেত্রে হতে পারে, সে সমাজতন্ত্রে হতে পারে, সেটা ধনতন্ত্রে হতে পারে, সেটা রাষ্ট্রতন্ত্রেও হতে পারে সে বিপ্লব। এবং যখন বিচ্ছিন্নতাবাদগুলি মাথাচড়া দেয় ধন বৈষম্যের কারণে, তখন তিনি একটা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করেছিলেন এবং তখন বলেছিলেন যে ধনিক শ্রেণী এবং মানে পুঁজিবাদ এবং যে ধন বৈষম্য দূর করার মাঝামাঝি একটা পথে আমাদের একটা সমাধান সূত্র খুঁজতে হবে। যদিও সেই সমাধান সূত্র এখনো কিন্তু আমরা খুঁজে উঠতে পারিনি এবং রাষ্ট্র সেই দিশা এখনো কেউ দেখাতে পারে। কারণ এই কারণে তো বৈষম্য থাকলেই তো সমাজের নানা ধরনের ঘটনাগুলি ঘটে। আমরা যে জালিয়ানওয়ালাবাগ দেখেছি, সেরকম দেখেছি কিছুদিন আগে কাশ্মীরের যে ঘটনা, 27 জন বা 28 জন লোক মারা গেছে। তো এখন আমাদের কর্তব্য কি? রবীন্দ্রনাথ তো সে সময় তার সমস্ত প্রতিভা, সমস্ত কথা সে সময় আমাদের পথ দেখিয়েছিলেন। এখন আমাদের যারা লেখালেখি করে, যারা এই ভারতবর্ষে মানে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ যারা, কারণ তিনি বলেছিলেন পৃথিবীর উত্থান পতনের পেছনে দুইটা অনুভব কাজ করে, একটা হচ্ছে শুভ অনুভব আর একটা হচ্ছে এই অশুভ অনুভব। তো শুভ অনুভব সবসময় প্রগতির কথা চিন্তা করে, এই পৃথিবীকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে, আর অশুভ অনুভব যেটা, সেটা মানুষকে পিছিয়ে দেয়, ধ্বংস। এই কারণে তো তিনি যুবকদের বলেছিলেন, ওরে নবীন, ওরে আমাদের কাঁচা, ওরে অবুজ, ওরে সবুজ, ঘা মেরে তুই বাঁচা, এমন একটা কবিতা তিনি লিখেছিলেন। এরকম এইভাবে তিনি যুবকদের সাহস এবং শক্তি যোগানোর চেষ্টা করেছেন তার লেখার মাধ্যমে, তার গানের মাধ্যমে। তিনি সবসময় উৎসাহ দিতেন যে নতুন সমাজ, নতুন মানে বিভেদ মুক্ত সমাজ
যাতে যেখানে আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে বাস করতে পারি। শুনে নেব আপনার একটা স্বরচিত কবিতা। এই বর্তমান পরিস্থিতির উপর ভেবেই আমার একটা কবিতা। আচ্ছা কোথাও কোনো বসন্ত নেই, আচ্ছা। আগুনের তীব্র আঁচ দিয়ে বয়ে যাচ্ছে সময়, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেনি আজ, উঠেছে জমকালো দীর্ঘশ্বাস। আচ্ছা আকাশ ছেয়ে আছে বিভৎস অন্ধকার, ধোঁয়ার উপরে মানুষ, মানুষের উপরে ধোঁয়া। শতাব্দীর বালকেরা সোনালি রোদ আর বসন্ত কাঁধে নিয়ে একের পর এক গুহাবাসী। রক্ত উত্তাপ হাহাকার ছাড়া কোথাও কোনো বসন্ত নেই। তন্দ্রাহীন রাতগুলোতে সে একই দৃশ্য, একটি পোষা কুকুর রক্তাক্ত শিশুটিকে আগলে আছে পরম মমতায়। একটি অন্ধকার শহর যেখানে কোনো মানুষ নেই, একটি পৃথিবী যেখানে কোথাও অভিভাবক নেই। বাহ, অপূর্ব, সত্যি অসাধারণ একটা কবিতা। আমরা বসন্ত মাত্র পার করে এলাম আর কবি সঞ্জীব দে বলছে যে বসন্ত নেই কোথাও। সত্যি আমরা তো বসন্ত উদযাপন করি তেমনভাবে, কিন্তু আমার মনে হয় যেটা প্রকৃত তেমনভাবে, প্রকৃতিতে আগে যেমনভাবে বসন্ত আমাদের ছোঁয়া দিত, ধরা দিত, সেভাবে মনে হয় বসন্ত ধরাও দেয় না। তা ঠিক, কারণ পৃথিবীতে বসন্ত মনে হয় উদযাপনের মধ্যেই আটকে রয়েছে। কারণ পৃথিবী এখন শুধু আমাদের, আমি ভারতবর্ষের কথা বলছি না, সারা পৃথিবীতে এক অস্থিরতা বিরাজ করছে চারিদিকে। এই অস্থিরতার সময় আমাদের আরো বেশি করে রবীন্দ্রনাথকে প্রয়োজন। আমাদের রবীন্দ্রনাথকে আশ্রয় করে আমাদের থাকতে হবে। রবীন্দ্রনাথের যে কর্মকাণ্ড, তার প্রায় 52টা কবিতা, তার 36টা নাটক, 38টা নাটক এবং 36টা প্রবন্ধ, এবং তার প্রায় 13টি মানে অসমাপ্ত বাদ দিয়ে 13টি উপন্যাস, এরকম প্রচুর ছবি। উনি কিন্তু জীবনের 12 বছর ছবিও এঁকেছেন। যে ছবি নিয়ে 400টা ছবি নিয়ে তিনি লন্ডনে গিয়েছিলেন, তার প্রদর্শনীয় হয়েছিল। তো এত বিশাল এক কর্মকাণ্ড রবীন্দ্রনাথের, সেই কর্মকাণ্ডে তাকে আশ্রয় না করে আমরা থাকতে পারি না। তাকে আমরা মুখস্থ করতে পারি, তার লেখাগুলি মুখস্থ করে থাকতে পারি, কিন্তু তাকে আত্মস্থ করা, অনুভব করা, তাকে আত্মস্থ করা এবং তা মানুষের মাঝে তাকে তার নতুন নতুন চিন্তা ভাবনাগুলিকে মানুষের মধ্যে তুলে ধরা, সেই কাজগুলি আমাদের সারা জীবনও বোধহয় করে ওঠা সম্ভব না। তার বিশাল চিন্তা, তার বিশাল চেতনা, সেই চেতনাকে ধরা একটা জীবনে হয়তো আমাদের সম্ভব হবে না। তো এখন এই পরিস্থিতিতে, একটা অস্থির পরিস্থিতি সারা পৃথিবীময়, মানুষের মন যেখানে অস্থিরতায় ডুবে যাচ্ছে, এখন রবীন্দ্রনাথকে সেভাবে আত্মস্থ করার মতন সারা পৃথিবীতে, সারা বাংলা সাহিত্যে যারা আছেন এবং সারা পৃথিবীময় তাকে ছড়িয়ে দেওয়া, তার ভাবনাটাকে আরো বিকশিত করে মানুষের মাঝে নিয়ে যাওয়া, তাহলে এই অস্থিরতা অনেকটা, মানুষ অস্থিরতা থেকে মুক্তি পাবে। একদম একদম। তার জন্য আমরা যত বেশি রবীন্দ্র চর্চা করব, চর্যায় থাকব, ততই মনে হয় সেটা কল্যাণকর হবে সবার জন্য। অবশ্যই। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার পান। তিনি সবার কাছে, মানে পুরো বিশ্বের কাছে তখন তুলে ধরেন যে বাংলা সাহিত্যটা কি ব্যাপার। তো সেই জন্য আমরা অবশ্যই বাঙালিরা গর্বিত বাংলা সাহিত্যকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তাই বোধহয় আমরা বাঙালিরা আইকন বলে থাকি, চিরনবীন কবি বলে থাকি, সব সময়ের আধুনিক কবি বলে থাকি। আপনার কি মনে হয়? রবীন্দ্রনাথ তো চির নতুন, চির নবীন বলেন, এবং তার সৃজনশীল যে চেতনাগুলি ছিল, তার লেখার মধ্যে যেসব ভাবনাগুলি ছিল, যেমন আমরা চোখের বালি, মানে রবীন্দ্রনাথের সৃষ্টি সবকিছু, যদি আমরা রবীন্দ্রনাথের একটা দুঃখের গান শুনি বা কবিতা পড়ি, মনে হয় যেন সেটা আমার জন্যই লেখা। তো যেমন চোখের বালিতে যে যিনি, যার প্রথম একটা মনস্তাত্ত্বিক উপন্যাস, সেই উপন্যাসে তিনি যেভাবে তার এটা, আমরা আবার শেষের কবিতায় আমরা দেখি যে এটা একটা উপন্যাস, কাব্যিক উপন্যাস, সেই উপন্যাসটা তিনি যেভাবে তার উপন্যাসটাকে নিয়ে গেছেন ওই সময় 100 বছর আগে, ওই সময় তিনি সেই উপন্যাসের মধ্যে যে চিন্তা ধারা তিনি আমাদের প্রকাশ করে গেছে, সেটা আজও প্রাসঙ্গিক। আমরা ভাবতেই পারি না, প্রেম আছে কিন্তু তারা স্বেচ্ছায় তাদের সম্পর্ক থেকে স্বেচ্ছায় দূরে সরে গেলেন। কিন্তু এই যে একটা ঐশ্বরিক
চেতনা এবং ঐশ্বরিক প্রেম এবং যেখানের মধ্যে নিঃস্বার্থপর একটা পারস্পরিক ভালোবাসার কথা তিনি দেখিয়েছেন, সেটা এখনো প্রাসঙ্গিক। একদম একদম সত্যি। মানে এত বছর আগে, প্রায় 150 বছর আগে কি করে একটা মানুষ ভাবতে পারে যে 150 বছর পরেও তা, মানে আমরা এখনের দৈনন্দিন জীবনেও আমরা সমস্ত কবিতাগুলো, গানগুলো, ওনার নাটকের চরিত্রগুলো মনে হয় যেন আমাদেরই চরিত্র, আমাদের দৈনন্দিন চরিত্র। এবং তিনি গতানুগতিক যে ভাবধারা সেটা থেকে উঠে এসে একটা নতুন চিন্তাধারা আমাদের উপহার দিয়েছেন। একদম। এবং তার বিভিন্ন লেখায় আমরা তাই পাই, নতুন নতুন চেতনা, নতুন নতুন চিন্তায় সেগুলি তিনি তুলে ধরেছেন, যার কারণে তিনি আরো 1000 বছর প্রাসঙ্গিক থাকবেন। এবং পৃথিবীতে যতদিন এ ধরনের অস্থিরতা থাকবে, এ ধরনের বঞ্চনা থাকবে, ধন বৈষম্য থাকবে, ততদিন রবীন্দ্রনাথ অবশ্যই প্রাসঙ্গিক থাকবে। অবশ্যই প্রাসঙ্গিক, সত্যি। শুনে নেব আপনার আরেকটা কবিতা। নির্ভেজাল রেটিনা আর পর্দা সহ চোখ কান দুটোই আমার আছে, কিন্তু রাতকে বাদ দিলে কিছুই দেখি না, কিছুই শুনি না। আমি নীরব, হেলেনের মতো চোখ নেই আমার, অ্যাগনেসের মতো মমতাও নেই, সারদার মতো হৃদয় নেই, রাসমণির মতো উদারতাও নেই। বৃষ্টির সময় ছাতা ধরার শিল্প উত্তরাধিকার সূত্রে পাওয়া, ছাতার নিশানা একদম ভুলি না, একদম না। আসরের যে গানই করুক, আমি তালে তাল মিলিয়ে সঙ্গতে সিদ্ধহস্ত। জ্যোতিষ হাত দেখে বলেছিলেন একবার, আমার জন্মকুণ্ডলিতে তাল কাটা রূপ নেই। আমি কোনো পক্ষেই কথা বলি না, না ভাব, না বস্তু, না সত্য, না মিথ্যা, না নির্যাতিত, না শোষিত। আমি নিরপেক্ষ। আমার বাদ একটাই, সেটা সুবিধাবাদ। আমি কত বড় সুবিধাবাদী আমি ছাড়া কেউ বিশ্বাস করে না, কেউ না। কারণ আমি নিজেকে নিরাপদ দূরত্বে রাখি। শিরদাঁড়াহীন ক্যাচুর চলনে অভ্যস্ত বলে মানুষ মহান অনুভব ভেবে সম্মান দেয়, মাঝে মাঝে পুরস্কারও দেয় বিভিন্ন নামে। এই ধরুন আলু, পটল, ঝিঙ্গে, আরো কত কি। আমার পক্ষ কেউ ধরতে পারে না বলে সম্মাননীয়দের হাত থেকে পুরস্কার নিতে গিয়ে চশমার উপর দিয়ে একবার তাকাই, পরে একটা মুচকি হাসি কিঞ্চিত ছড়িয়ে দিই। এতে একটা সুবিধা, একটা বৃহৎ সুবিধা আছে। আমি কোন পক্ষের কেউ বুঝতে পারে না, সবাই আমাকে যার যার পক্ষে ভাবে। আমার নাম সুবিধাবাদ, আমি পক্ষহীন, নিরপেক্ষ। আমি ছাড়া বাকি সব পাজি ও খচ্চর। অসাধারণ, অসাধারণ, কি কবিতা! সত্যি সত্যি আমরাও কিন্তু সুবিধাবাদী, কারণ আমরা আজ অনুষ্ঠানের উৎকর্ষতার জন্য কবি সঞ্জীব দেকে নির্বাচন করেছি এবং সঞ্জীব দে আমাদের আমন্ত্রণে আছে এখানে, কাজে আমরাও অবশ্যই বলতে পারি আমরাও সুবিধাবাদী। আচ্ছা সঞ্জীব দা, কবিগুরুর যে দার্শনিক চিন্তা বা ওনার যে ধার্মিক যেসব লিখেছেন, যেসব উপন্যাস লিখেছেন, তো সেগুলো কিন্তু শুধু নিজের উন্নতির জন্য নয়, নিজের আত্মার শান্তির জন্য নয়, সেগুলির মধ্যেও আমরা দেখেছি যে একটা মানবতাবাদী কবিকে আমরা আবিষ্কার করেছি। সেদিকেও দেখেছি যে মানব কল্যাণের জন্য যা দরকার, মানব কল্যাণের জন্য যেটা দরকার, সেটুকুই উঠে এসেছে তার বিভিন্ন লেখায়। অবশ্যই রবীন্দ্রনাথের বিভিন্ন লেখায়, যেমন তার যে দর্শন, আমি প্রথমেই বলেছিলাম যে ওনার এই উন্নত চেতনা এবং উন্নত দর্শনের প্রথম যে জিনিস, সেটা হচ্ছে উনি ওই তার রুচিবোধের সাথে নৈতিকতাকে জড়িয়েছেন এবং তাকে মনে প্রাণে গ্রহণ করেছেন, যার কারণে তার প্রত্যেকটা সৃজনশীল কাজে এবং প্রত্যেকটা কর্মে, যেটা উৎকৃষ্ট কর্ম, যেটা আমরা গীতাঞ্জলি পেয়েছিলাম এর আগে, নোবেল পুরস্কার পেয়েছিল গীতাঞ্জলি, এবং তার প্রত্যেকটা কাজের মধ্যে তার যে দর্শন, সেটা হচ্ছে মানবতাবাদের দর্শন। এবং তিনি প্রত্যেকটা মানুষকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এক সূত্রে বেঁধে দেওয়ার চেষ্টা করেছেন, যেটা আমরা ভারত তীর্থ কবিতায় আমরা পাই। ভারত তীর্থ কবিতায় তিনি তো সমস্ত জাতি সম্প্রদায়কে একসাথে একই সূত্রে গাঁথার আহ্বান করেছিলেন এবং সবাইকে সেই বিশ্ব মানবতা বোধে তাড়িত করার চেষ্টা করেছেন সেই কবিতায়। এইভাবে তার অনেকগুলি কবিতা এবং তার যে দর্শন ভাবনা, সেই ভাবনাগুলিতে আমরা পাই যে আমরা যখন নিজেকে চিনতে পারবো, নিজেকে জানতে পারবো, মানে নিজেকে জানার মাধ্যমে তিনি একটা পল্লী সমাজে বা স্বদেশী সমাজে দেখিয়েছিলেন যে আমাদের শরীরের যেরকম একটা বিভিন্ন কোষ থাকে, সেই কোষগুলি
সবগুলি বিচ্ছিন্ন কোষ। এই কোষগুলি কিন্তু বিচ্ছিন্ন হয়েও আমাদের শরীরের সামগ্রিক একটা কাজে কাজ করতে সহায়তা করে। সবগুলো এটা জড়িয়ে জড়িয়ে রয়েছে, সেজন্য আমরা সবগুলির মানে সামগ্রিক কাজেই আমরা চলতে ফেলতে পারছি সেই কোষগুলি। তো রবীন্দ্রনাথ বলছেন যেভাবে কোষগুলি বিচ্ছিন্ন থেকেও আমাদের শরীরের সামগ্রিক কাজের ক্ষেত্রে কাজে লাগছে, সেভাবে আমাদের এই প্রত্যেক ব্যক্তি যখন তাদের এই শুভ অনুভবগুলি জড়িয়ে জড়িয়ে থাকবে, শুভ অনুভবগুলি মানে সামাজিকভাবে যখন জড়িয়ে থাকবে, একটা সমাজকে একটা উন্নত সমাজে পরিণত করার জন্য এবং বিশ্ব মানবতা বোধের দিকে তাড়িত করার ক্ষেত্রে সেই বিচ্ছিন্ন স্বতন্ত্র অনুভবগুলি কাজ করে। শরীরে যেরকম কোষগুলি কাজ করে, সেরকম বিচ্ছিন্ন অনুভবগুলি এই অনুভবগুলির সমন্বয়ে সমাজকে একটা শুভ অনুভবের দিকে তাড়িত করার ক্ষেত্রে সেগুলি সেমভাবে কাজ করে। এভাবে তিনি তার লেখার মধ্যে দেখিয়েছিলেন কিভাবে সমাজকে বিশ্ব মানবতার দিকে মানুষ তাড়িত হবে, কিভাবে বিশ্ব মানবতার বোধ মানুষের মধ্যে কাজ করবে। তো তার প্রধান কারণ হচ্ছে, প্রথম সত্য হচ্ছে মানুষে তার প্রথম নিজেকে তৈরি করা, তার নিজেকে জানা, তারপরে এই নিজেকে জানার মাধ্যমে একটা সমাজ বিচ্ছিন্নভাবে জানতে প্রত্যেকটা ব্যক্তি যখন জানতে এই ব্যক্তি থেকে সমাজ সচেতন হবে, সমাজ থেকে রাষ্ট্র, এবং রাষ্ট্র থেকে সারা পৃথিবীময় একটা একসাথে বেঁধে নেওয়ার কাজ আমরা এইভাবে করতে পারি। এবং আমরা এর আগে দেখেছিলাম যে বঙ্গভঙ্গ যখন হয়েছিল বা স্বদেশী আন্দোলনের সময় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন এবং তিনি রাখি বন্ধন উৎসব প্রচলন করেছিলেন ওই সময়। আবার তিনি এর থেকে বেরিয়েও এসেছিলেন যখন দেখেছিলেন সেটার মধ্যে একটা উগ্র জাতীয়তাবাদ চলে এসেছে, তখন তিনি প্রতিবাদ করে তার থেকে দূরে সরে এসেছেন। আবার যখন আমরা দেখলাম স্বদেশী আন্দোলনের সময় তিনি কাজ করেছেন, স্বদেশী আন্দোলনের সময় তার বহু লেখালেখি আমরা পেয়েছি এবং তিনি নিজেও সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। তখন তার প্রচুর দেশাত্মবোধক গান তখন লিখেছিলেন। আমরা দেখেন যখন আমরা একা হয়ে যাই, যেটা গান্ধীজির প্রিয় গান ছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওই সময় কিন্তু স্বদেশী আন্দোলনের সময় কিন্তু তার এই লেখা এই গানগুলি, এবং ওই সময়ের গান আমরা দেখেছি যে তোমার পায়ে ঠেকায় মাথা, এ আমার দেশের মাটি, তোমার পায়ে ঠেকায় মাথা, এরকম অসংখ্য গান আমরা ওই সময়ের স্বদেশী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ লিখেছেন এবং আমরা পেয়েছি। এবং তিনি আরেকটা জিনিসটা, যেমন হিন্দু মেলা, রবীন্দ্রনাথের পারিবারিক জীবন মানে পরিবারেই তো হিন্দু মেলা হয়েছিল, এবং ওইখান থেকে কিন্তু তিনি সেই বেঁধে বেঁধে চলার কাজটা এবং জাতীয়তাবোধ, ভারতবর্ষের প্রথম জাতীয়তাবোধ দেশাত্মবোধ তৈরি করার ক্ষেত্রে প্রথম ভূমিকা নিয়েছিল হিন্দু মেলা, মানে রবীন্দ্রনাথ পারিবারিক আয়োজনের যে হিন্দু মেলা, সেখান থেকে কিন্তু আমাদের দেশাত্মবোধ প্রথম ভারতবর্ষে বীজ বপন করেছিলেন। এবং রবীন্দ্রনাথ শুধু সেখানে না, বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমরা যে বর্ষামঙ্গল করি, বর্ষামঙ্গল পরিবেশের ক্ষেত্রে সেটাও প্রথম শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আবার নারীরা কিন্তু অন্দরমহলে থাকতো একসময়, অন্দরমহলে তাদের সৃষ্টিশীল কাজগুলি ছিল। রবীন্দ্রনাথ কিন্তু প্রথম তার পরিবারের নারীদের নিয়ে বাইরে অন্দরমহলের বাইরে গিয়ে শিল্প সংস্কৃতি করার প্রথম শুরু করেছিলেন রবীন্দ্রনাথ। এবং তখন থেকেই বিশাল ব্যাপার, তখন তো নারীরা বাইরে নাচ করা, নৃত্য করা মানে খুব একটা অন্দরমহলে নাচ হতো, রাজ অন্দরমহলে নাচ হতো, কিন্তু বাইরে গিয়ে নাচ করা সেটা ভাবতে পারতো না ওই সময়। নাটক, বাইরে গিয়ে নাটক করা এটা ভাবতেই পারতো না, সেটা শুরু করেছিলেন। সেটা করার জন্য কত বড় সাহসের দরকার রবীন্দ্রনাথ সেটা করে দেখিয়েছেন। এবং এরপর থেকে ধীরে ধীরে নারীরা বাইরে গিয়ে তার সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলি চালিয়ে যেতে পারছেন। একদম। তো এই যে চেতনা, ওই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যেই চেতনা আমাদের দিয়ে গেছেন, যেভাবে নারীর স্বাধীনতার কথা বলেছিলেন, এবং তিনি আধুনিক চিন্তাভাবনা, এবং তিনি কিন্তু দেশ স্বাধীন হওয়া এই স্বাধীনতার সাথে রবীন্দ্রনাথের স্বাধীনতা কিন্তু এক না। তিনি বলে সবসময় মনের স্বাধীনতার কথা বলেছেন। আমরা ওনার ওই চিত্ত যথা ভয়শূন্য উচ্চ যথা শির, এই কবিতার মধ্যে আমরা পেয়েছি হোয়ার নলেজ ইজ ফ্রি, যেখানে মুক্তভাবে জ্ঞান অর্জন করা যাবে, যেখানে স্বাধীনভাবে আমরা আমাদের মনের কথা সত্যের গভীর থেকে বেরিয়ে আসবে। কারণ সাহিত্য তো সুন্দর এবং সত্য, এবং যে সত্য আমাদের মনের গভীরে যদি আমরা সত্য থাকে, সত্যের গভীর থেকে যদি আমরা শব্দগুলি বেরিয়ে না আনতে পারি, তাহলে আমার সেই কথা বলার কোনো যুক্তি হতে পারে না। আমরা সেই সাহিত্যের আরাধনা করব যেখান থেকে আমরা আসল সত্যটাকে খোঁজার চেষ্টা করব,
কারণ ভারতীয় দর্শন তো সেটাই আমাদের শিখিয়েছে। সেটাই আমাদের শিক্ষা। কারণ দর্শন মানে হচ্ছে সত্যকে দেখা, হ্যাঁ। দর্শন মানে কি সুন্দরকে দেখা। হ্যাঁ। তো রবীন্দ্রনাথ সেই সুন্দরের খুঁজে সারা জীবন তার সাহিত্যের মধ্যে সবসময় সেই সুন্দরকে খুঁজে গেছেন এবং সেই সত্যকে আরাধনা করে গেছেন, সত্যের খুঁজে তার সারাটা জীবন, এবং সেই সত্যকে আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সেটাই। আমরা চলে এসেছি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। যেতে যেতে কবিগুরুর একটা কবিতা ভীষণ মনে পড়ে গেল। হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছোটে, দুটি প্রেমের কাহিনীটা এইটুকু বই নয় কোমোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার পাশে লুটায় ভূমি, তোমার কোলে ফুলের পুঁজি, তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি। সত্যি আজকে ভীষণ ভালো লাগলো কবি সঞ্জীব দেকে পেয়ে। আমরা ভীষণভাবে উপলব্ধি করলাম যে কবিগুরুর যে ব্যাপ্তিটা আমাদের জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের সাহিত্য জীবনে সর্বত্র কবিগুরু আমাদের সঙ্গে মিলেমিশে একদম একাকার হয়ে আছেন। আমাদের দৈনন্দিন জীবনেও কবিগুরু একাকার হয়ে আছেন। প্রতিটি ঋতুতে, জীবনের প্রতিটি বাঁকে আমরা তাকে খুঁজে পাই, তাই নয় কি সঞ্জীবদা? অবশ্যই। আমরা সবাইকে নমস্কার জানাই, ও আপনাদের যারা আছেন এবং যারা আমাদের দেখছেন সবাইকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিনে কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানটা অবশ্যই জানাবেন। নমস্কার।